তারপর এলো সেই প্রতীক্ষিত মুহূর্ত। গত 22শে জানুয়ারি সেদিন পে কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিল প্রধান উপদেষ্টার হাতে। প্রতিবেদনটি ছিল অত্যন্ত উচ্চাভিলাষী এবং কর্মচারীদের জন্য আশার আলো নিয়ে আসা। কি ছিল সেই প্রতিবেদনে? 20টি গ্রেড জুড়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির একটি সুচিন্তিত পরিকল্পনা। বৃদ্ধির হার ন্যূনতম 100 ভাগ থেকে সর্বোচ্চ 147 ভাগ পর্যন্ত। এর মানে কারো কারো বেতন দ্বিগুণেরও বেশি হওয়ার সম্ভাবনা ছিল। এই সংবাদ যখন প্রচার মাধ্যমে এলো তখন যেন সারা দেশে একটা উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল। প্রায় 15 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা তারা শুরু করলেন নতুন করে স্বপ্ন দেখা। এই সংবাদ যখন প্রচার মাধ্যমে এলো তখন যেন সারা দেশে একটা উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল। প্রায় 15 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা তারা শুরু করলেন নতুন করে স্বপ্ন দেখা। একজন শিক্ষক ভাবলেন এবার হয়তো নিজের একটা ছোট বাড়ি করতে পারবেন। একজন স্বাস্থ্যকর্মী পরিকল্পনা করলেন সন্তানকে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারবেন। একজন প্রশাসনিক কর্মকর্তা চিন্তা করলেন দীর্ঘদিনের জমানো ঋণ শোধ করতে পারবেন। একজন সাধারণ কর্মচারী ভাবলেন পরিবারকে একটু ভালো খাবার দিতে পারবেন। সবাই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সময়ই হয়তো কার্যকর হবে এই নতুন বেতন স্কেল। তাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে, জীবনে আসবে আর্থিক স্বাচ্ছন্দ্য। কিন্তু দর্শক, জীবন সবসময় আমাদের চাওয়া অনুযায়ী চলে না। আজকে ঠিক তেমনই একটা ঘটনা ঘটেছে যা সবার মনে আঘাত করেছে। আজ বিকেলে অনুষ্ঠিত হয়েছিল ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসে দাঁড়ান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তার মুখ থেকে যে বক্তব্য উচ্চারিত হলো সেটা শুনে যেন স্তব্ধ হয়ে গেল সবাই। উপদেষ্টা জানালেন অন্তর্বর্তী সরকারের সামনে এখন আর খুব বেশি সময় নেই, মাত্র 15 দিন বাকি আছে তাদের মেয়াদ। এই অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটি সম্পূর্ণ নতুন বেতন ব্যবস্থা চালু করা কোনোভাবেই সম্ভব নয়। তিনি বললেন, আচ্ছা, পে কমিশন তো গঠন করা হয়েছিল এবং তারা তাদের কাজ সম্পন্ন করে প্রতিবেদন জমাও দিয়েছে, কিন্তু শুধু প্রতিবেদন জমা দেওয়া মানেই তো সেটা বাস্তবায়িত হয়ে যাওয়া নয়। এখনো পর্যন্ত এই প্রতিবেদন বাস্তবায়নের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। অন্তর্বর্তী সরকারের হাতে যেহেতু আর মাত্র 15 দিন বাকি, তাই এই সময়ে আমরা এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নিতে আগ্রহী নই। এই সাদামাটা কথাগুলোর পেছনে লুকিয়ে আছে 15 লক্ষ পরিবারের চূর্ণ বিচূর্ণ স্বপ্ন। যে মানুষগুলো গত কয়েক সপ্তাহ ধরে প্রতিটি দিন গুনছিলেন, প্রতিটি রাতে ঘুমাতে যাওয়ার আগে ভাবছিলেন নতুন বেতনে তাদের জীবন কেমন হবে, সেই মানুষগুলোর সব পরিকল্পনা আজ ধূলিসাৎ হয়ে গেল। স্বাভাবিকভাবেই এখন অনেক প্রশ্ন উঠছে মানুষের মনে। বেতন না বাড়লে বাজারের প্রভাব কি হবে? যে মূল্যস্ফীতির চাপে এখনই মানুষ হিমশিম খাচ্ছে, সেটা কি আরও বাড়বে? সাধারণ মানুষের জীবনযাত্রা কি আরও কঠিন হয়ে পড়বে? উপদেষ্টা এই প্রশ্নগুলোর উত্তরে একটা নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, বেতন কাঠামো বাস্তবায়ন না হওয়ায় বাজারে জিনিসপত্রের দামে কোনো নেতিবাচক প্রভাব পড়ার কথা নয়। তার যুক্তি হলো, দেখুন, জিনিসপত্রের দামে প্রভাব পড়ার কোনো কারণই নেই। কারণটা খুব সহজ, আমরা তো এই বেতন কাঠামো বাস্তবায়নই করছি না। বিষয়টা সম্পূর্ণ স্পষ্ট। এটা কেবলমাত্র একটা কমিটি গঠন করা হয়েছিল, একটা রিপোর্ট এসেছে, এর বেশি কিছু ঘটেনি। কিন্তু দর্শক, বাস্তবতা কি এতটাই সরল? যে মানুষটি প্রতিদিন সকালে উঠে দেখছেন চালের দাম বেড়েছে, দুপুরে শুনছেন মাছের দাম বেড়েছে, সন্ধ্যায় জানছেন সবজির দাম বেড়েছে, তার কাছে এই যুক্তি কতটা গ্রহণযোগ্য? যখন তার আয় একই জায়গায় আটকে আছে কিন্তু ব্যয় প্রতিদিন বাড়ছে, তখন তার জীবন কি স্বাভাবিক থাকতে পারে? তবে আজকের বৈঠকে কেবল বেতনের বিষয়টি একমাত্র আলোচনার কেন্দ্রবিন্দু ছিল না। আরও কিছু গুরুত্বপূর্ণ এবং সুদূর প্রসারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশের প্রতিরক্ষা এবং অর্থনীতির সাথে সরাসরি যুক্ত। প্রথমেই বলি প্রতিরক্ষা খাতের কথা। দেশের সামরিক শক্তি এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে চট্টগ্রামে একটি ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই জোনে কি হবে জানেন? এখানে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য প্রয়োজনীয় সমরাস্ত্র, যন্ত্রপাতি এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম দেশেই উৎপাদন করা হবে। এর মাধ্যমে আমরা প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাব, যা জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। জ্বালানি উপদেষ্টা এ বিষয়ে বলেন, আমাদের দেশে 3টি শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী রয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। তাদের প্রয়োজন মেটাতে আমরা সব সময় বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করে থাকি। এতে নতুনত্ব কিছু নেই, কিন্তু এবার আমরা যে পদক্ষেপ নিচ্ছি সেটা হলো এসব সরঞ্জাম আমরা নিজেরাই তৈরি করব। শুধুমাত্র এই উদ্দেশ্যেই জমি বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে আর কোনো জটিলতা বা গোপন এজেন্ডা নেই।
তবে সম্প্রতি যেসব গুজব ছড়িয়েছে সামাজিক মাধ্যম এবং বিভিন্ন জায়গায়, বিশেষ করে পাকিস্তান, চীন অথবা তুরস্ক থেকে যুদ্ধবিমান বা অত্যাধুনিক ড্রোন কেনার বিষয়, সেগুলো সম্পূর্ণভাবে ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছেন উপদেষ্টা। তিনি দৃঢ়তার সাথে বলেছেন, এ ধরনের কোনো চুক্তি, আলোচনা বা সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তার জানা নেই। ক্রীড়াপ্রেমীদের জন্য একটি তথ্য রয়েছে আজকের বৈঠক থেকে। বিশ্বকাপ ক্রিকেট আয়োজন নিয়ে প্রতিবেশী দেশ ভারতের সাথে যে অস্বস্তিকর পরিস্থিতি এবং জটিলতা তৈরি হয়েছে, সেটি স্বীকার করেছেন উপদেষ্টা। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বা মন্তব্য করেননি তিনি। এছাড়া আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে জনগণের খাদ্য নিরাপত্তা এবং বাজার স্থিতিশীল রাখতে সরকার কিছু প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে। 10,000 টন মসুর ডাল এবং 1 কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হল রমজান মাসে যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাবের জন্য 100টি জিপ গাড়ি সংগ্রহের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। উপদেষ্টা জানিয়েছেন, এই গাড়িগুলো কেনা হবে প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে, যা বাংলাদেশের প্রথম এবং সরকারি মালিকানাধীন গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান। দেশীয় শিল্পকে এভাবে উৎসাহিত করা এবং সরকারি ক্রয়ে অগ্রাধিকার দেওয়া অবশ্যই একটি ইতিবাচক উদ্যোগ। এছাড়া কৃষিখাতকে শক্তিশালী করতে এবং কৃষকদের সহায়তা প্রদানের জন্য 4,000 টন ইউরিয়া সার ক্রয়ের অনুমোদনও দেওয়া হয়েছে আজকের বৈঠকে। তো দর্শক, আজকের এই সব সিদ্ধান্তের মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে এবং তীব্র সমালোচনার মুখে পড়েছে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি বাস্তবায়ন না করার সিদ্ধান্তটি। সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে গভীর হতাশা, তীব্র ক্ষোভ এবং অসন্তোষ। যে মানুষগুলো গত কয়েক মাস ধরে একটা উন্নত জীবনের স্বপ্ন দেখছিলেন, যারা বিশ্বাস করেছিলেন তাদের দীর্ঘদিনের অপেক্ষার হয়তো শেষ হবে, তাদের সেই সমস্ত আশা আজ নিষ্ঠুরভাবে পদদলিত হয়েছে। এখন তাদের সামনে অনিশ্চয়তার এক অন্ধকার ভবিষ্যৎ। প্রশ্ন হলো, সামনের দিনগুলোতে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয়? যে নির্বাচিত সরকার শীঘ্রই ক্ষমতায় আসবে, তারা কি এই বিষয়ে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেবে, নাকি সরকারি কর্মচারীদের আরও অনেক দিন অপেক্ষা করতে হবে? একমাত্র সময় এসব প্রশ্নের উত্তর দিতে পারবে। যমুনা নিউজ, ঢাকা থেকে আলমগীর স্বপন আপনাদের সাথেই থাকছি। আল্লাহ হাফেজ।